অডিও বুক বা ইলা চ্যানেলে হুমায়ুন আহমেদের লেখা দিনের শেষে আজকের দ্বিতীয় পর্ব। তোমার চেহারা খারাপ না, তা ঠিক, খারাপ না, তবে ভালোও না। তরু হাত থেকে আংটি খুলে বাক্সে ভরতে ভরতে বলল, বাবা বলছিলেন আজকে যে মেয়েটিকে দেখতে যাবেন সে খুব সুন্দর, তবে রোগা। জহির কিছু বলল না। তরু বলল ওদের নাকি খুব আগ্রহ, আগের কয়েকটা বিয়ে লাগানি ভাগানির জন্যে ভেঙে গেছে তাই। তরু কথা শেষ না করে উঠে গেল। জহির ঘড়ি দেখল, 4:40, অথচ বাইরে এখনো কড়া রোদ। আকাশে মেঘের ছিটাফোঁটাও নেই। সে ভেতরের বারান্দায় এলো। দুটো গোলাপ গাছে অসুখ ধরেছে, পাতা কুঁকড়ে যাচ্ছে। গাছের কষ্টটা দেখেই বোঝা যায়। গোলাপের এই অসুখটা খুব খারাপ, দ্রুত ছড়িয়ে পড়ে। কাল পরশুর মধ্যে ওষুধ এনে দিতে হবে। জহির গাছগুলির কাছে নেমে এলো। অসুস্থ পাতাগুলি ফেলে দিতে হবে। গাছের গোড়ায় কিছু ছাই দিতে পারলে হতো। শহরে ছাই কোথায় পাওয়া যাবে? তরু বারান্দায় এসে দাঁড়িয়েছে। তার ভঙ্গি দেখে মনে হওয়া স্বাভাবিক যে সে কিছু বলতে চায়। জহির বলল, কিছু বলবে তরু? না। তোমার মনটা খুব খারাপ বলে মনে হচ্ছে। কি হয়েছে? না, মাথা ধরেছে। চোখ বন্ধ করে ঘরটা অন্ধকার করে শুয়ে থাকো। আপনার এই হলুদ রঙের শার্টটা দেখলেই আমার মাথা ধরে যায়। একদিন আপনার বাসায় গিয়ে শার্টটা পুড়িয়ে দিয়ে আসবো। হাসবেন না, সত্যি সত্যি পুড়িয়ে দেব কিন্তু। জহির দেখল তরুর মুখ থেকে বিষণ্ণ ভাবটা চলে গেছে। সে হাসছে। হাসলে এই মেয়েটিকে সুন্দর দেখায়। হাসলে সবাইকে সুন্দর দেখায়, কিন্তু এই মেয়েটিকে একটু যেন বেশি সুন্দর লাগে। এবাড়ির মানুষেরা কথা কম বলে, শুধু সাহানা কিছু বেশি কথা বলেন। তরু, অরু এবং মীরা, এই তিন বোন তো কথাই বলে না। বোনেরা মিলে গল্প করার দৃশ্য জহির খুব কম দেখেছে। তবে এই তিন বোনের মধ্যে তরু খানিকটা সহজ। বাইরের লোকজন এলে সে এগিয়ে গিয়ে গল্প করে, তাও অবশ্যই অল্প কিছুক্ষণ। মনে হয় কিছুক্ষণ গল্প করার পরই তার আগ্রহ নিভে যায়। তরু নরম গলায় বলল, জহির ভাই, বলো, অসুন্দর মেয়ে হবার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? না, একটা অসুন্দর মেয়ে যদি কাউকে পছন্দ করে, সে তা জানাবার সাহস পায় না। মনের মধ্যে চেপে রাখতে হয়। এইসব আজে বাজে জিনিস নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানে হয়? যাও, আমার জন্য চা বানিয়ে আনো। শাহানার ঘুম ভাঙল। ঘুম ভাঙলে প্রথম তিনি যে কাজটি করেন তা হচ্ছে মতির মাকে বকাঝকা। আজ বকাঝকা চূড়ান্ত রকমের হতে পারে। মতির মারও ঘুম ভেঙেছে। সে এই বকাঝকা মোটেও গ্রাহ্য করল না। সে নির্বিকার ভঙ্গিতে হাত মুখ ধুয়ে রান্নাঘরে ঢুকে বলল, আফা, দেখে আমার এক ফোঁটা চা দেন। জহিরের চা খাওয়া শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে বরকত সাহেব ঢুকলেন। আজ কেন জানি তাকে ক্লান্ত ও বিরক্ত লাগছে। তিনি জহিরকে দেখে বললেন, এসে পড়েছ? মেয়ের এক বড় খালু আমার কাছে এসেছিলেন। তিনি বললেন সন্ধ্যার পর যেতে। রাতে ওই বাড়িতে খেতে বলেছে। খাওয়াটা কি ঠিক হবে? চা মিষ্টি খাওয়া এক জিনিস, আর ভাত খাওয়া অন্য জিনিস। আমি অবশ্যই হে না কিছুই বলিনি। খাওয়াতে চাচ্ছে খাওয়াক, তুমি কি বলো? আপনি যা ভালো মনে করেন। অ্যারেঞ্জড ম্যারেজ এখন ভয়ঙ্কর সমস্যা। ছেলেগুলির চরিত্রের ঠিক নেই, মেয়েগুলিও তেমন। বিরাট টেনশন। তরুর একটা বিয়ে কোনো মতে দিয়ে দিতে পারলে নিশ্চিন্ত হই। এখনই তরুর বিয়ে? হ্যাঁ, এখনই। তুমি জানো না বকা ছেলেগুলি খুব যন্ত্রণা করছে? তরু তোমাকে কিছু বলেনি? জহির বিস্মিত হয়ে বলল, না তো। লজ্জায় বলেনি, বলার মতো জিনিস তো না। তুমি আবার নিজ থেকে জিজ্ঞেস করো না, লজ্জা পাবে। না, আমি কিছু জিজ্ঞেস করব না। জহিরের মন খারাপ হলো, বেশ মন খারাপ। সে তরুকে পছন্দ করে, অনেকখানিই করে। এই মেয়েটা মনে কষ্ট নিয়ে ঘুরছে ভাবতেই খারাপ লাগে। কি করেছে ছেলেগুলি? খারাপ কোনো গালাগাল দিয়েছে, নাকি গায়ে হাতটা দিয়েছে? সারাদিন ঝাঝা রোদ ছিল।
অথচ সন্ধ্যা মেলাবার আগেই মেঘ জমে আকাশ কালো হয়ে গেল। বরকত সাহেব জহিরকে নিয়ে রাস্তায় নামতেই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে লাগলো। বরকত সাহেব বললেন, বৃষ্টি হলে বাঁচা যায়। কি বলো জহির? জহির চুপ করে রইল। বরকত সাহেব বললেন, অফিসে আমার মাথার উপরের ফ্যানটা ছিল নষ্ট। গরমে সারাদিন খুব কষ্ট করেছি। বৃষ্টির ফোঁটা ঘন হয়ে পড়তে শুরু করেছে। বরকত সাহেবের সঙ্গে ছাতা আছে, তবে তিনি ছাতা মেললেন না। আনন্দিত গলায় বললেন, বৃষ্টি যাত্রা খুবই শুভ। তোমার এই বিয়েটা হবে বলে মনে হচ্ছে। যদি হয় তোমার জন্য অসুবিধা। কাউরান বাজারে মেয়ের নামে ছোট্ট একটা ঘর আছে, ওইখান থেকে রেগুলার ভাড়া পাবে। চলো প্রথমে কিছু মিষ্টি কিনে নিই, খালি হাতে যাওয়া ঠিক না। 2 কেজি মিষ্টি কেনা হলো। বরকত সাহেব জহিরকে মিষ্টির দাম দিতে দিলেন না। গম্ভীর গলায় বললেন, মিষ্টি তো তুমি নিচ্ছ না, আমি নিচ্ছি। যার বাসায় যাচ্ছি সেই ভদ্রলোক আমার পরিচিত। আমাদের অফিসের পারচেস অফিসার জব্বার সাহেবের ভাইরা ভাই, মেয়ের বড় খালু। বরকত সাহেব 15 টাকায় একটা রিক্সা নিলেন। বৃষ্টিতে রিক্সা করে যাওয়ার আনন্দই নাকি আলাদা। রিক্সায় ওঠার পর মুষলধারে বর্ষণ শুরু হলো। বরকত সাহেব বললেন, ভালো বর্ষণ হচ্ছে তাই না জহির? জি মামা। ইংরেজিতে এই ধরনের বৃষ্টিকে বলে ক্যাটস অ্যান্ড ডগস। কেন বলে কে জানে। তুমি ভিজে যাচ্ছ নাকি? জহির ভিজে যাচ্ছিল, তবু বলল না। বরকত সাহেব বললেন, আমি ভিজে যাচ্ছি কেন তা তো বুঝলাম না। কোত্থেকে যেন হুড় করে পানি ঢুকছে। বরকত সাহেব প্রবল বাতাসের বিপরীতেও সিগারেট ধরালেন। গলার স্বর খানিকটা নামিয়ে বললেন, রিক্সা নিয়েছি কারণ তোমাকে কয়েকটা কথা বলা দরকার। বেবি ট্যাক্সিতে গেলে শব্দের যন্ত্রণাতেই কিছু শোনা যেত না। জহি শঙ্কিত গলায় বলল, কী কথা? ওই মেয়ে সম্পর্কে 2-একটা কথা। ওর কিছু ইতিহাস আছে, আমি আগে জানতাম না, আজই জানলাম। মেয়ের বড় খালু বললেন। ওনার কাছ থেকে সব শুনে একবার ভাবলাম মেয়ে দেখা ক্যান্সেল করে দিই। বাংলাদেশে মেয়ের তো অভাব নেই, তাই না? তারপর চিন্তা করলাম এর একটা মানবিক দিক আছে। তাছাড়া তুমি যেমন কনসিডারের ছেলে, সব দিক বিবেচনা করে তুমি হয়তো ব্যাপারটা কি মামা। মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল। জহির প্রথম ভাবল সে কানে ভুল শুনছে। মেয়ের আগে বিয়ে হয়েছে মানে? এ কেমন কথা? জহির অস্পষ্ট স্বরে বলল, কি বলছেন এসব? তুমি যা ভাবছো তা না। কাগজপত্রে বিয়ে। কাগজপত্রে ঠিক না, টেলিফোনে। টেলিফোনে একসময় বিয়ের খুব চল হলো না। ছেলে বিদেশে, মেয়ে দেশে, টেলিফোনে বিয়ে হয়ে যায়। তারপরে মেয়ে চলে যায় স্বামীর কাছে, ওরকম বিয়ে। ছেলে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে মেরিন বায়োলজিতে পিএইচডি করত। টেলিফোনে বিয়ে হলো। মেয়ে চলে যাবে, কিন্তু ভিসার জন্য যেতে পারে না। আমেরিকানরা ভিসা দিতে বড় ঝামেলা করে। ভিসা পেতে লাগলো 9 মাস। যাবার সব ঠিকঠাক, হঠাৎ ছেলের এক টেলিগ্রাম এসে উপস্থিত। মেয়ে যেন না আসে। যা বৃষ্টি। কি শুনছি? কি বলছি শুনতে পাচ্ছ জহির? জি পারছি। যাই হোক, মেয়ের যাওয়া বন্ধ হয়ে গেল। তার সপ্তাহখানেক পর ছেলের চিঠি এসে উপস্থিত। সে এই বিয়েতে আগ্রহী নয়, তাকে যেন ক্ষমা করা হয়। পুরো ব্যাপারটার জন্য সে খুবই লজ্জিত এবং অনুতপ্ত। ক্ষতিপূরণ হিসেবে সে $5,000 একটা ড্রাফট পাঠালো। মেয়ে অবশ্য কিছুতেই তা নিবে না। মেয়ের আত্মীয় স্বজনরা মেয়ের কথা শুনল না। কাউরান বাজারে মেয়ের নামে একটা ঘর রাখলো। কতদিন আগের কথা? বছর 2। বিনা অপরাধে মেয়েটার শাস্তি হচ্ছে। মেয়েটার আগে বিয়ে হয়েছে এটা শুনেই সবাই পিছিয়ে যায়। কী রকম বিয়ে, কী সমাচার, কিছুই জানতে চায় না। জানলেও পিছিয়ে পড়ে। মেয়ের বাবা ক্ষমতাবান বলে ভিন্ন কথা ছিল। মেয়ের বাবা ক্ষমতাবান হলে ভিন্ন কথা ছিল। বাবা স্কুল মাস্টার, 4-5টা ছেলে মেয়ে। তাই আমি ভাবলাম তোমার যদি আপত্তি থাকে তাহলে না হয় বাদ দাও। তবে আমার কি মনে হয় জানো জহির, দুঃখ পাওয়া মেয়ে তো, এ ভালো হবে। জহির চুপ করে রইল। তুমি কি মেয়ে দেখতে চাও না? চাই, দ্যাটস গুড। মেয়ে পছন্দ হলে বিয়ে করে ফেলো। সমস্যায় পড়া একটা পরিবারকে সাহায্য করা হবে। এর ফল শুভ না হয়েই যায় না। তাছাড়া তোমার মন ভালো, এই মেয়ের জন্য একটা ভালো মনের ছেলে দরকার। পল্লবীতে বাড়িটার সামনে তারা যখন রিক্সা থেকে নামলো তখন দুজনই চুপসে গেছে। 15 টাকায় ঠিক করে আনা রিক্সাওয়ালা চাচ্ছে 25 টাকা। ইলেকট্রিসিটি চলে গিয়ে চারদিক ঘন অন্ধকার।
টর্চ লাইট জ্বালিয়ে এক ভদ্রলোক ছাতা হাতে এগিয়ে এলেন। বিনীত গলায় বলতে লাগলেন, বড় কষ্ট হলো, আপনাদের বড় কষ্ট হলো। গত 5 বছরে এমন বৃষ্টি হয়নি। ঘরের ভিতরে পানি ঢুকে গেছে ভাই সাহেব। বসার ঘরটি ছোট। এই ছোট এক চিলতে ঘরের ভিতর একটা সোফা সেট ছাড়াও একটা খাট। খাটের মাথার দিকে পড়ার টেবিল। পড়ার টেবিলের কোণ ঘেঁষে একটা বুকশেলফ। বুকশেলফের বই দেখে মনে হয় এ বাড়িতে রহস্য রোমাঞ্চ প্রেমিক কোনো পাঠক আছে। জহির বসেছে কোণার দিকে বেতের চেয়ারে। বুকশেলফের বাইরের নাম বুকশেলফের বইয়ের নাম পড়তে চেষ্টা করছে। নরপিশাচ, ভয়ঙ্কর রাত, 3 গোয়েন্দার অভিযান, একটি রক্তপিপাসু প্রেতের কাহিনী। টেবিলের উপর একটা হারিকেন জ্বলছে। হারিকেন থেকে যত না আলো আসছে তার চেয়ে বেশি আসছে ধোঁয়া। বয়স্ক একজন লোক বিরক্ত গলায় বললেন, হারিকেনটা ঠিক করে দাও না কেন? 13-14 বছরের একটি বালিকা হারিকেন ঠিক করতে এসে হারিকেন নিভিয়ে ফেলল। ঘর পুরোপুরি অন্ধকার। ভদ্রলোক বিরক্ত গলায় বললেন, এরা যদি একটা কাজও ঠিক মতো পারে। যাও, এই জঞ্জাল নিয়ে যাও এখান থেকে। মোমবাতি আনো। মোমবাতি আসতে দেরি হলো। সেই মেয়েটি মোমবাতি নিয়ে এসেছে। মোমবাতি টেবিলে বসাতে বসাতে বলল, বাবা, ওনাদের খাবার দেওয়া হয়েছে। বরকত সাহেব বললেন, এখনই খাবার কি? কথাবার্তা বলি। বয়স্ক ভদ্রলোক বললেন, খাবার বোধহয় বেড়ে ফেলেছে। এরা কোনো কাজ ঠিক মতো করতে পারে না। বললাম ঘণ্টাখানিক পরে খাবার দিতে, অন্ধকারের মধ্যেই দিয়ে বসে আছে। আসুন, চারটা খেয়ে নেই। আসুন, ভেতরে আসুন। আরে গাধাগুলি কি বারান্দায় আলো দেবে না? 3 জন খেতে বসলেন। জহির, তার মামা এবং বুড়ো এক ভদ্রলোক, যার নাম দিদার হোসেন। ইনি মেয়ের বড় খালু। খাবার টেবিলের কোণ ঘেঁষে মাথা নিচু করে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তাকে এক পলক দেখে জহির হতভম্ব। এই কি সেই মেয়ে? মানুষ এত সুন্দর হয়? এত স্নিগ্ধ চেহারা কারোর হয়? দ্বিতীয়বার তাকাবার সাহস তার হলো না। যদি দ্বিতীয়বার তাকিয়ে দেখে আগের দেখায় ভ্রান্তি ছিল। দিদার হোসেন বিরক্ত গলায় বললেন, কাঠের মতো দাঁড়িয়ে আছো কেন মা? মেহমানদের সালাম আলাইকুম দাও। মেয়েটি ক্ষীণস্বরে বলল, সালাম আলাইকুম। দিদার হোসেন বললেন, এর নাম আসমানি। তুমি খাদিমদারি করো তো মা? লোকজন খাওয়ানোয় মেয়েটি মনে হয় খুবই আনাড়ি। জহির প্লেটে হাত ধুয়েছে। সেই পানি না সরিয়ে আসমানি সেখানে 1 হাতা পোলাও দিয়ে লজ্জায় বেগুনি হয়ে গেল। দিদার হোসেন রাগী গলায় বললেন, এরা একটা কোনো কাজ যদি ঠিক মতো পারে, এই ছেলে কি পানি ভাত খাবে? জহির আরেক পলক তাকালো মেয়েটির দিকে। বেচারির চোখে পানি এসে যাচ্ছে। জহিরের মনটা মায়ায় ভরে গেল। মেয়েটা জহিরের প্লেটটা সরিয়ে দিতে গেল, ধাক্কা লেগে একটা পানির গ্লাস উল্টে গেল। দিদার হোসেন তিক্ত মুখে বললেন, এ বাড়িতে প্রত্যেকটা মানুষ গাধা। আসমানি, তুই যা তো এখান থেকে। মেয়েটি পালিয়ে বাঁচল। জহির বুঝতে পারছে রান্নাঘরে ঢুকে এই মেয়েটা হাউমাউ করে কাঁদবে। আহারে বেচারি। দিদার হোসেনের মেজাজ আরও খারাপ হলো। কিছুক্ষণ পরপর ছোটোখাটো বিষয় নিয়ে তিনি হইচই করতে লাগলেন। আচ্ছা, লেবু কে কেটেছে? একটা লেবুও কি এরা ঠিক মতো কাটতে জানে না? এসব কি? এটা কি মানুষের বাড়ি না আস্তাবল? রাত 10টায় ফেরার ঠিক আগে আগে বরকত সাহেব বললেন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমরা একটা আংটি নিয়ে এসেছি। আপনারা যদি অনুমতি দেন তাহলে আংটিটা আসমানিমার হাতে পরিয়ে দিতে পারি। দিদার হোসেন আনন্দে অভিভূত হয়ে গেলেন। তার চোখে অশ্রু চিকচিক করতে লাগলো। যারা খুব সহজে রাখতে পারেন তারা খুব সহজে আনন্দিত হতে পারেন। দিদার হোসেন গাঢ় স্বরে বললেন, এই মেয়েটিকে আমি ছোটবেলা থেকে চিনি। সে যে কত ভালো মেয়ে আপনারা যত দিন যাবে তত বুঝবেন। মেয়েটা দুঃখী। দুঃখী মেয়েটাকে আপনি সুখ দিলেন। আল্লাহ আপনার ভালো করবে। আংটি নেবার জন্যে মেয়েটা বসার ঘরে এলো। জহিরের খুব ইচ্ছে হচ্ছিল আরেকবার মেয়েটির দিকে তাকাতে। বড় লজ্জা লাগছে। কেউ না দেখে মতো সে কি একবার তাকাবে? জহির তাকালো। আশ্চর্য, মেয়েটিও তাকিয়ে আছে। কি গভীর মায়া, কি গভীর ভালোবাসা মেয়েটির চোখে। চোখ দুটি ফোলা ফোলা। আহা, বেচারি বোধহয় কাঁদছিল। করিম সাহেব অবাক হয়ে বললেন, কিসের কার্ড জহির? জহির কোনো শব্দ করল না, মাথা নিচু করে ফেলল। নিজের বিয়ের কার্ডের কথা মুখ ফুটে বলা যায় না, লজ্জা লাগে। করিম সাহেব খাম খুলতে খুলতে বললেন, বিয়ে ঠিকঠাক হয়ে গেল? জি স্যার। ওই মেয়ে মালিবাগ না কোথায় যেন থাকে বলছিলেন? যাত্রাবাড়িতে থাকে স্যার।
ও আচ্ছা, যাত্রাবাড়ি। ভেরি গুড। খুবই খুশির সংবাদ। মেস আর ইন্টারমিডিয়েট পাস, হায়ার সেকেন্ড ডিভিশন পেয়েছে। 582, ফোর্থ পেপার থাকলে ফার্স্ট ডিভিশন পেয়ে যেত। সায়েন্স গ্রুপ স্যার। ভালো, খুব ভালো। বিয়ে কবে? সামনের মাসের 12 তারিখ। এই মাসেই হতো। এই মাসটা আবার আসমানির জন্ম মাস। মেয়ের নাম বুঝি আসমানি? জি। ডাকনাম বুড়ি। আদর করে ছোটবেলায় ডাকতে ডাকতে বুড়ি নাম হয়ে গেল। জহিরের হয়তো আরও অনেক কথা বলার ছিল, বলা হলো না। করিম সাহেব সময় দিতে পারলেন না। তার হাতে অনেক কাজ। জহিরের শার্টের পকেটে আসমানির একটা পাসপোর্ট সাইজের ছবি। তার খুব ইচ্ছা স্যারকে ছবিটা দেখায়, সেই সুযোগ হলো না। করিম সাহেব বললেন, দেখো তো জহির, ইদ্রিস এসেছে কি না। ওকে ক্যালকুলেটরের ব্যাটারি আনতে পাঠালাম, এখনও খোঁজ নেই। এদের বিন্দুমাত্র রেসপন্সিবিলিটি যদি থাকে। জহির দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইদ্রিসের খোঁজে গেল। আসমানির ছবি গত 4 দিন ধরে সে পকেটে নিয়ে ঘুরছে, কাউকে দেখাতে পারছে না। কেউ দেখতে চাইলে দেখানো যায়, না চাইলে তো আর পকেট থেকে ছবি বের করে দেখানো যায় না। তবু টিফিন টাইমে সদ্রু সাহেবের সামনে পকেট থেকে কাগজ বের করার সময় এমনভাবে বের করলো যে ছবিটা বেরিয়ে পড়ল। সদ্রু সাহেব বললেন, বাহ, সুন্দর মেয়ে তো। কে? ব্যাস এই পর্যন্তই। একবার কে বলাতেই তো জহির হরহর করে সব বলে দিতে পারে না, চক্ষু লজ্জা আছে না। কারোর কোনো উৎসাহ নেই, কেউ কিছু জানতে চায় না, বিয়ের কার্ডটা দেখেও কিছু বলে না। জহির ভেবেছিল অফিসের সবাইকে দাওয়াত করবে, সেই ভাবনা বাতিল করতে হলো। বউ ভাত করবে, টাকা কোথায়? খাওয়া দাওয়া বাবদ আলাদা 8,000 টাকা জমা করা ছিল। সেই টাকাটা 1 মাসের কথা বলে ট্রান্সপোর্ট অফিসার সদ্রু সাহেব ধার নিলেন। 5 মাস হয়ে গেল, টাকাটা ফেরত পাওয়া যায়নি। এখন যদি না পাওয়া যায় তাহলে বউভাত হবে না। সদ্রু সাহেব কি দয়া করবেন? এই বিপদে টাকাটা তাকে ফেরত দেবেন? জহির কার্ড আগাতে আগাতে বলল, স্যার, আমার বিয়ের কার্ড। সদ্রু সাহেব না দেখেই বললেন, ভেরি গুড। জহির হাত কসলাতে কসলাতে বলল, মুরব্বি কেউ নেই স্যার? আপনিই মুরব্বি? আসবেন। আসবো, অবশ্যই আসবো। অফিস শুদ্ধ দাওয়াত করেছো নাকি? জি না স্যার, টাকা পয়সার টানাটানি। অল্প কয়েকজনকে বলেছি। শত্রু সাহেব ফাইলে অতিরিক্ত মনোযোগী হয়ে বললেন। জহিরের দাঁড়িয়ে থাকা না থাকা এখন আর কোনো ব্যাপারই যেন না। জহির ক্ষীণস্বরে বলল, স্যার, একটা ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। শত্রু সাহেব বিরক্ত মুখে বললেন, পরে বললে হয় না? এখন খুব ব্যস্ত। ফাইল দিয়েছে 1:30টায়, বলেছে 3টার মধ্যে ক্লিয়ার করতে। আরে আমি কি আলাউদ্দিনের দৈত্য নাকি? জহির বলল, টাকাটার ব্যাপার মনে করিয়ে দেবার জন্যে স্যার। বলেছিলেন বিয়ের আগে। কিসের টাকা? জহিরের বিস্ময়ের সীমা রইল না। সদ্রু সাহেব এসব কী কথা বলছেন? জহির বলল, আপনি নিয়েছিলেন স্যার? ও আচ্ছা, নাও আই রিকেল। দেখি কি করা যায়। কাল একবার মনে করিয়ে দিও। কত নিয়েছিলাম যেন? 8? আমি 10 ম্যানেজ করে দেব। বিয়ে শাদিতে টাকা পয়সা বেশি লাগে। জহির বিশেষ ভরসা পেল না। সে ক্ষীণস্বরে বলল, কাল কখন মনে করিয়ে দেব স্যার? 11টার দিকে? আমার এমনিতেই মনে থাকবে, তবু ইন কেস যদি ভুলে যাই, তুমি বরং 10:30টার দিকে মনে করিয়ে দিই। পরদিন সকাল 10:30টায় খবর নিয়ে জানা গেল সদ্রু সাহেব আসেননি। 3 দিনের ছুটি নিয়েছেন, ক্যাজুয়াল লিভ। জহিরের প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। বউভাতের আইডিয়াটা বাতিল করা ছাড়া কোনো উপায় রইল না। কার্ড থেকে বউভাত, আজিমপুর কমিউনিটি সেন্টার, দুপুর 1:30, এই অংশটা কেটে বাদ দিতে হচ্ছে। ওদের 1100 টাকা অ্যাডভান্স দেয়া আছে। এ টাকা এখন ফেরত পাওয়া যাবে কি না কে জানে। এদেশে রিফান্ডেবল টাকা বলে কিছু নেই। যে টাকা একবার পকেট থেকে বের হয়, সে টাকা আর ফেরত আসে না। জহির অফিস থেকে সদ্রু সাহেবের বাসার ঠিকানা নিয়ে নিল। একবার যাবে ওদিকে। লাভ হবে না, তবুও যাওয়া। অরুদের বাসা ওই দিকে। ওকেও একটা কার্ড দিয়ে যাওয়া দরকার। অরু অবশ্যই বিয়েতে আসবে না। সে এখন আত্মীয় স্বজন কারোর সঙ্গে দেখা হয় এমন কোনো জায়গায় যায় না। অরুরা থাকে 7 তলায়। উঠতে উঠতে বুকে হাত ধরে যায়, মাথা ঘুরতে থাকে। সবচেয়ে কষ্ট হয় যখন এর দূর উঠবার পর দেখা যায় অরুরা নেই। আজ ছিল। কলিং বেল টিপতেই অরু দরজা খুলে দিল। বিরক্ত মুখে বলল, কি ব্যাপার? জহির বলল, সন্ধ্যাবেলা ঘুমোচ্ছিলে? হ্যাঁ, ঘুমোচ্ছিলাম। সন্ধ্যাবেলা ঘুমানো যাবে না এমন কোনো আইন নেই। জহির ভাই, আপনি কোনো কাজে এসেছেন? না, লৌকিকতা। আছে একটা ছোটোখাটো কাজ।
অরু হাই তুলে বলল, কাজটা এখানে দাঁড়িয়ে সেরে ফেলা যায় না? ভিতরে ঢুকলেই আপনি কথাবার্তা বলবেন, শুধু শুধু সময় নষ্ট। আমি দুরাত ঘুমোইনি। জয়ী বিস্মিত হয়ে বলল, ঘুমাওনি কেন? সত্যি সত্যি জানতে চান? হ্যাঁ, হাইড্রোজেন খেলেছি। হাইড্রোজেন খেলেছি মানে? হাইড্রোজেন আবার কি খেলা? আপনি বুঝবেন না। কি বলতে এসেছেন বলে চলে যান। আমার ঘুম কেটে যাচ্ছে। ঘরে আর কেউ নেই? না, আমি বরং বসার ঘরে চুপচাপ বসে থাকি, তুমি ঘুমো। ঘুম ভাঙলে কথা বলবো। কথা বলতেই হবে? হ্যাঁ। বেশ, তাহলে বসুন। জহির বসে আছে, ওরও ঘুমোতে গেল। এটা যেন কোনো ব্যাপারই না। ওরও খুব গোছানো মেয়ে, অথচ ড্রয়িং রুমের অবস্থা কি করে রেখেছে। মনে হচ্ছে এক সপ্তাহ ঝাঁট পড়েনি। একটা মুরগির হাড় অসংখ্য লাল পিঁপড়া টেনে টেনে নিয়ে যাচ্ছে। সোফার সাদা কাপড়ে কে যেন চা ঢেলে দিয়েছে, যা ধোয়ার কোনো চেষ্টাই করা হয়নি। টেবিলের উপর একটি ইংরেজি পত্রিকা, সেই পত্রিকায় বিশাল বক্ষা একটি তরুণীকে দেখা যাচ্ছে। তাকাতে খারাপ লাগে, আবার চোখ ফিরিয়ে নিতেও ইচ্ছে করে না। পুরোপুরি 3 ঘন্টা ঘুমোলো অরু। 3 ঘন্টা এক জায়গায় বসে থাকা খুব কষ্টের। আবার অরুকে কিছু না বলে চলেও যাওয়া যাচ্ছে না। অরুর শোবার ঘরের দরজা খোলা। জহির বিস্মিত ও হতভম্ব হয়ে আবিষ্কার করলো অরু শুধু একটা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে। গায়ে ব্লাউজ বা কাঁচুলি কিছুই নেই। অরুর মতো মেয়ে এমন ভঙ্গিতে ঘুমোবে, এটা কল্পনাও করা যায় না। জহির চেয়ার বদলে বসলো, যাতে অরুকে দেখতে না হয়। ওমা, সন্ধ্যা হয়ে গেছে। সরি, অনেকক্ষণ ঘুমালাম। আরও অনেকক্ষণ ঘুমাতাম, মশা কামড়াচ্ছিল বলে ঘুমোতে পারলাম না। এমন মশা হয়েছে। অরু জহিরের সামনের চেয়ারে বসে হাই তুলল। নিতান্ত স্বাভাবিক গলায় বলল, আপনার বিয়ে তাই তো? পকেটে কার্ড দেখে বুঝতে পারছি। এটা বলার জন্যই এসেছেন? হুম। বলে চলে গেলেই হতো, খামোখা কষ্ট করলেন। বিয়েটা হচ্ছে কবে? 12 তারিখ। ভালো কথা। বিয়ে করুন। বিয়ে করে দেখুন একটা মেয়ের সাথে ঘুমোতে কেমন লাগে। জহির হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ওর এসব কি বলছে? ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হঠাৎ ঘুম থেকে উঠলে মাথা এলোমেলো হয়ে যায়, উল্টোপাল্টা কথা মনে আসে। জহির বলল, আজহার সাহেব কোথায়? জানি না কোথায়। কখন আসবেন তাও জানি না। আসবে হয়তো এক সময়, আবার নাও আসতে পারে। মাঝে মাঝে সে আসে না। আগের স্ত্রীর সঙ্গে ঘুমোতে যায়। ফর্মাল ডিভোর্স তো হয়নি, রাত কাটাতে অসুবিধা নেই। আমাকেও ছাড়বে না, ওর স্ত্রীকেও ছাড়বে না। আমও থাকবে, আবার বস্তাও থাকবে। হি হি হি। জহির বিস্মিত হয়ে বলল, তোমার শরীর খারাপ ওরু? না, গা একটু ভারী হয়েছে। এছাড়া দু একটা লক্ষণ দেখে মনে হয় কনসিভ করেছি। এখনও টেস্ট করিনি। আচ্ছা জহির ভাই, আমি আপনার সঙ্গে তুমি তুমি করে বলতাম, তা আপনি আপনি করে বলতাম। আমি পুরোপুরি কনফিউজড বোধ করছি, মনে পড়ছে না। তোমার সঙ্গে আমার তেমন কথাই হতো না। দ্যাটস ট্রু। তবে আপনি করেই বলতে, তুমি বলতে না। তাও ঠিক। আমি ঠিক করেছি এখন থেকে তুমি করে বলবো। আপনার কি কোনো অসুবিধা আছে? জহির কি বলবে বুঝতে পারছে না। মেয়েটার কি কোনো সমস্যা হয়েছে? বড় ধরনের কোনো সমস্যা? মাথা ঠিক আছে তো? অরু হাসতে হাসতে বলল, তুমি ডাকার মধ্যে একটা বন্ধুত্বের ব্যাপার আছে, এই জন্যই তুমি। এখন তুমি বললে কারোর কিছু বলার নেই, কারণ আপনার তো বিয়ে হয়েই যাচ্ছে। আমার এখন কোনো বন্ধু নেই জহির ভাই, একজন বন্ধু দরকার। জহির শঙ্কিত গলায় বলল, আজহার সাহেবের সঙ্গে তোমার কি ঝগড়া চলছে? মোটেই না। সে তার বন্ধুবান্ধব নিয়ে এখানে আসে, মাঝে মাঝে হাইড্রোজেন খেলে, আমিও খেলি। ওরা হুইস্কি টুস্কি খায়, আমি দেখি ভালোই লাগে। কি বলছে এসব? সব দিন তো খায় না, এসব খেতে পয়সা লাগে। এত পয়সা পাবে কোথায়? এক একটা বোতলের অনেক দাম। 700 মিলিলিটারের একটা বোতলের দাম 800-900 পড়ে যায়। ব্ল্যাক লেভেল হলে তো কথাই নেই। জহির ভয়ে ভয়ে বলল, অরু, তুমি নিজেও কি হুইস্কি টুস্কি খাও? অরু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, মাঝে মাঝে খাই। এমন কোনো মজাদার কিছু না, তবে খানিকটা খেলে কি হয় জানেন? খালি কথা বলতে ইচ্ছা করে। তখন বেশ মজাই লাগে। এই যে আপনার সঙ্গে এত কথা বলছি, এর কারণ কি জানেন? আপনি আসার আগে আগে 8 গ্লাস হুইস্কি খেয়েছি। 8 গ্লাস মানে কত পেগ জানেন? অ্যাবাউট 4। আপনি তো নিতান্তই বোকা, তাই গন্ধ থেকে কিছু টের পাননি। জহির পুরোপুরি হকচকিয়ে গেল। অরুর সঙ্গে অনেক দিন দেখা হয় না, শেষ দেখা 3 মাস আগে। এই 3 মাসে এই অবস্থা? আজহার সাহেবের সঙ্গে তার কি বনিবনা হচ্ছে না? এই অবস্থায় অরুর কি উচিত না? জহির ভাই, আচ্ছা, আজহার সাহেব সাধারণত কটার দিকে আসেন?
ঠিক নেই, মাঝে মাঝে অনেক দেরি করে, আবার মাঝে মাঝে আসেও না। আজ মনে হচ্ছে আসবে না। আজ এই বাড়িতে একা একা থাকবো। একা একা থাকতে ভয় লাগে না? ভয় লাগলেই বা কী করব? আপনি কি থাকবেন আমার সঙ্গে? আছে আপনার এই সাহস? না, নেই। রাত আর একটু বাড়লেই আপনি বিদে হবেন। আপনি কি মনে করেন আমি বুঝতে পারি না কেন আপনি ওই চেয়ারটি পাল্টে এই চেয়ারে বসেছেন? যাতে আমাকে এলোমেলো অবস্থায় দেখতে না হয়। আপনি কি ভাবছেন আপনার এই আচরণের কারণে আপনাকে আমি অতি ভদ্র, অতি ভালো একজন মানুষ বলে ভাবছি? মোটেই না। আমি আপনাকে ভাবছি সাহস নিয়ে একজন মানুষ হিসেবে। আপনার মতো সাহস নিয়ে মানুষ যেমন আছে, আবার খুব সাহসী মানুষও আছে। জহির ভাই, আপনি কি একজন সাহসী মানুষের গল্প শুনবেন? আজ বরং উঠি। আজ মনে হচ্ছে তোমার শরীরটা ভালো না। আজ আমার শরীর খুবই ভালো আছে। সাহসী মানুষের গল্পটা আপনাকে বলি, আপনি শুনুন। একদিন হলো কি, ওরা কয়েকজন মিলে তাস খেলছে। আমি রান্নাঘরে ওদের জন্য চা বানাতে গিয়েছি। তখন ওর এক বন্ধু এসে বলল, দিয়াশলাই দিন তো ভাবি। দিয়াশলাই দিলাম। সে সিগারেট ধরালো। তারপর বলল, ভাবি আপনার পেটে ওইটা কি কাটা দাগ? মাই গড, কী করে কাটলো? বলি নাভির উপর হাত দিল। জহির স্তম্ভিত হয়ে বলল, তুমি কি করলে? আমি বললাম, আমার হার্টের কাছাকাছি এর চেয়েও গভীর একটি ক্ষতচিহ্ন আছে। একদিন আসবেন, আপনাকে দেখাবো। জহির হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আর প্রায় সঙ্গে সঙ্গেই আজহার সাহেব ঢুকলেন। হাতে বাজারের ব্যাগ। বাজারের ব্যাগের ভেতর থেকে একটি ইলিশ মাছ উকি দিচ্ছে। বেশ কিছু আনাজপাতিও দেখা যাচ্ছে। ভদ্রলোক হাসি মুখে বললেন, আরে জহির সাহেব, আপনি কখন এসেছেন? অনেকক্ষণ। বিয়ের খবর দিতে এসেছেন, তাই না? হ্যাঁ। অরুকে কি আপনার স্ত্রীর ছবি দেখিয়েছেন? অরু বিরক্ত গলায় বলল, জহির ভাই বুঝি স্ত্রীর ছবি নিয়ে ঘুরছেন? অফকোর্স, সমস্ত পুরুষ যখন বিয়ের দাওয়াত দিতে যায় তখন এদের বুক পকেটে থাকে স্ত্রীর ছবি। জহির সাহেব, ছবি বের করুন। 1 2 3। জহিরের মানুষটাকে পছন্দ হচ্ছে। এতক্ষণ অরুর সঙ্গে কথা বলে বুকের মধ্যে কেমন আতঙ্ক ধরে গিয়েছিল। এখন আর সেই আতঙ্ক সে বোধ করছে না। মনে হচ্ছে অরুর অনেক কথাই বানানো। মেয়েরা অনেক কিছুই বানায়। অরুর মুখও কেমন হাসি হাসি দেখাচ্ছে। আজহার বলল, কি ভাই, ছবি দেখান। জহির ছবি বের করলো। অরু অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, মেয়েটা কি সত্যি এত সুন্দর? আজহারের দিকে ছবিটা এগিয়ে দিতে দিতে বলল, দেখো দেখো, একটা পারফেক্ট ছবি। এ পারফেক্ট ফেস। আজহার দেখলো, হাসতে হাসতে বলল, হ্যাঁ পারফেক্ট ফেস তো বটেই, তবে চিবুকের তীরটা আমার মনে হয় বানানো। সে ফটোগ্রাফারের দোকানে তোলা হয়েছে, সেই ফটোগ্রাফার নিজেই এটা বসিয়ে দিয়েছে। যে ফটোগ্রাফারের দোকানে তোলা হয়েছে সেই ফটোগ্রাফার নিজেই এটা বসিয়ে দিয়েছে। যেখানে তীরটা প্রয়োজন, প্রকৃতি বেছে বেছে সেইখানেই তীর দিয়েছে। এটা বিশ্বাস করা শক্ত। যুক্তি শুনে জহির মুগ্ধ হয়ে গেল। আজহার সাহেব মানুষটা তো অসম্ভব বুদ্ধিমান। জহিরকে রাতের খাবার খেয়ে তারপর আসতে হলো। আজহার সাহেব ছাড়লেন না। বললেন, আপনার বোনের রান্না যে কত খারাপ এটা টেস্ট না করে আপনাকে যেতে দেব না। খাবার টেবিলে আজহার সাহেব মজার মজার সব গল্প বলতে লাগলেন। একটি গল্প রামকৃষ্ণ পরমহংসের, বানর শিশু এবং বিড়াল শিশুর গল্প। জহিরের খুব ভালো লাগলো। আহা, এই মানুষটা কত কিছু জানে। ওরও কি গল্প শুনে শুনেই লোকটির প্রেমে পড়েছিল? শুধুমাত্র গল্প বলেই কি কেউ কাউকে ভোলাতে পারে? নিশ্চয়ই পারে। না পারলে এই লোক কি করে ভোলালো? আধবুড়ো একজন মানুষ, চুলে পাক ধরেছে, একটি চোখ ছোট আর একটি চোখ বড়, ঠোঁট দুটি ভারী, দাঁত আসমান। কিন্তু কথা যখন বলেন মুগ্ধ হয়ে শুনতে হয়। কত রকম ক্ষমতাই না মানুষের থাকে। জহি সাহেব, জি। অরুর কাছ থেকে আপনার অনেক গল্প শুনেছি। আপনার জীবনের দুটি না কি উদ্দেশ্য? জহির অবাক হয়ে তাকাল। এরকম কথা সে কখনো শুনেনি। আজহার সাহেব বললেন, শুনলাম প্রথম উদ্দেশ্য হচ্ছে অন্যের সেবা করা এবং দ্বিতীয় উদ্দেশ্য হলো অন্যের কাছ থেকে কোনো সেবা না নেয়া। এই যে এখন বিয়ে করছেন, আপনি কি আপনার স্ত্রীর কাছ থেকে কোনো সেবা নেবেন না? অরু বিরক্ত গলায় বলল, খামোখা বকবক করবে না। কথা বলার জন্যই শুধু কথা বলে। এটা আমার খুব অপছন্দ। সরি। আচ্ছা জহির সাহেব, জি, আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি। জি করুন। মজার ধাঁধা।
এদেশেরই একজন নৃপতির নাম বলুন, যিনি সিংহাসনে বসেই হুকুম দিয়েছিলেন। যার গায়ে সামান্যতম রাজরক্ত আছে তাকেই যেন হত্যা করা হয়। তিনি এটা করতে চাইলেন সিংহাসন নিষ্কটক করার জন্যে। তার হুকুম অক্ষরে অক্ষরে পালন করা হল। রক্তগঙ্গা বয়ে গেল। রাজা তখন প্রধান সেনাপতিকে বললেন, এমন কেউ কি আছে এখনও যার দেহে রাজরক্ত প্রবাহিত? প্রধান সেনাপতি বললেন, আপনার নিজের গায়ে রাজরক্ত প্রবাহিত হচ্ছে, কাজেই আমি আপনার হুকুম মতোই আপনাকেও হত্যা করব। এই কাছে এসেছি বলেই প্রধান সেনাপতি রাজাকে হত্যা করলেন এবং ঘোষণা করলেন, পৃথিবীতে আর রাজরক্ত বলে কিছু নেই। এখন জহির সাহেব, আপনি বলুন ওই রাজার নাম কি এবং ওই সেনাপতির নামই বা কি? আমি জানি না, এরকম অদ্ভুত গল্প আমি আজ প্রথম শুনলাম। রাজার নাম কি তা বলবো না, আপনি খুঁজে বের করুন। এরকম মজার মজার গল্প বলে আমি মানুষকে ইতিহাসের দিকে আকৃষ্ট করি। আমার টেকনিকটা চমৎকার না? জি, চমৎকার। খাওয়া দাওয়ার পর আজহার জহিরকে নামিয়ে দিতে চাইলেন। সাততলা ভেঙে নিচে নামার কোনো দরকার নেই, তবু তিনি যাবেনই। অরু বলল, জহির ভাই, ওকে আপনার সঙ্গে যেতে দিন। ও সম্ভবত আপনাকে কিছু কথা বলতে চায়, নয়তো ওর মতো অলস লোক সিঁড়ি ভাঙত না। রাস্তায় নেমে আজহার বললেন, সিগারেট খাবেন জহির সাহেব? যদি খেতে চান 2টি সিগারেট কিনুন। ডাক্তার আমার জন্য সিগারেট নিষিদ্ধ করে দিয়েছে, কাজেই আমি এখন নিজে সিগারেট কিনি না, অন্য দিলে খাই। জহির 2টো সিগারেট কিনল। জহির সাহেব, জি, অরুর কাছ থেকে যা শুনেছি তাতে মনে হয় আপনি কখনো মিথ্যা কথা বলেন না। কথাটা আশা করি মিথ্যা না? মিথ্যা বলার দরকার পড়ে না, দরকার পড়লে হয়তো বলবো। আসুন, আপনার সঙ্গে একটু হাঁটি, হাঁটতে হাঁটতে কথা বলি। বলুন, অরুর সঙ্গে আপনার কি খুব অন্তরঙ্গ ছিল? জি না। আজহার সিগারেটের একটি দীর্ঘ টান দিয়ে বললেন, জহির সাহেব, ওর সঙ্গে আপনি কি কখনো ঘুমিয়েছেন? আমি আপনার কথা বুঝলাম না। না বোঝার মতো আমি তো কিছু বলছি না। হ্যাভ ইউ মেড লাভ উইথ হার? জহির চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আজহার সাহেব অল্প হাসলেন। হাসতে হাসতেই বললেন, আপনার মুখ দেখেই বুঝতে পারছি এই জিনিস কখনো ঘটেনি। ওরও কিন্তু আমাকে বলে, সম্ভবত আমাকে হার্ট করতে চায় বলেই বলে। আমি অবশ্যই সহজে হার্ট হই না। শারীরিক সুচিতা নিয়ে আমার খুব মাথা ব্যথা নেই। আমার চেহারাটা ওল্ড ফ্যাশনড, তবে আমি মানুষ ওল্ড ফ্যাশনড নই। আই অ্যাম এ মডার্ন ম্যান। জহির সাহেব, জি। আপনি যখন ওদের বাসায় থাকতেন, কোথায় থাকতেন? ওদের বসার ঘরে? ভেতর থেকে ওই ঘরের দরজা বন্ধ হয় না, তাই না? জি। অরু সেই কথাই বলছিল। তার বর্ণনা, তার বলার ভঙ্গি সবই এত বিশ্বাসযোগ্য যে। আপনি কি বাসে যাবেন? যদি বাসে যান তাহলে এটাই বাস স্ট্যান্ড। বাসের জন্য অপেক্ষা করুন, আমি তাহলে যাই। আমি আপনার বিয়েতে থাকবো। আই উইল বি দেয়ার। অরু আসবে কি না আমি জানি না। আজকের সকালটা এত সুন্দর কেন? ঘুম ভাঙতেই আসমানের চোখ পড়ল আকাশে। জানালার ফাঁক গলে ছোট্ট একটা আকাশ, কিন্তু এ আকাশ ছোট্ট না, বিশাল আকাশ। যে কোনো বিশাল কিছুর সামনে দাঁড়ালে মন কেমন করতে থাকে। শুধু আকাশের সামনে মন কেমন করে না, কারণ আকাশ দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে। তবে আজ আসমানির মন কেমন করছে, কান্না কান্না পাচ্ছে। তার মামাতো বোন এসে বলল, আপু ঘুমোচ্ছ? আসমানি চোখ বন্ধ করে রাখলো, যেন সত্যি সত্যি ঘুমোচ্ছে। সে কাউকে জানতে দিতে চায় না যে সে সারা রাত ঘুমোয়নি, সারা রাত জেগে কাটিয়েছে। বিদেশে থাকা ওই ছেলেটির সঙ্গে তার যেদিন বিয়ে হলো, সেদিন রাতেও এই অবস্থা। সারা রাত সে জেগে, এক ফোঁটা ঘুম নেই। অবশ্যই ওই রাতে সে একা না, বাড়ির সবাই জেগেছিল। সবাই নানা রকম ঠাট্টা তামাশা করছিল। এর মধ্যে তার এক দূরসম্পর্কের ফুফাতো ভাই সাদা কাপড় পরে ভূত সেজে তাদের ভয় দেখালো। কত না কাণ্ড হলো সেই রাতে। আহা, ওই বেচারা ফুফাতো ভাইটা বেঁচে নেই। পরের বছরই 3 দিনের জ্বরে মারা গেল। ও বেঁচে থাকলে আজও এসে কত হইচই করত। ভালো ভালো মানুষগুলি, যাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ, যারা সবসময় পৃথিবীর সবাইকে আনন্দ দিতে চায়, তাদেরকে এত সকাল সকাল পৃথিবী ছেড়ে চলে যেতে হয় কেন? ভাবতে ভাবতে আসমানের চোখ ভিজে উঠতে শুরু করলো। আপু, সবাই রাগ করছে, দুলাভাই কিন্তু চলে আসবে। ভারী লজ্জা লাগছে আসমানের। এখনো বিয়ে হয়নি, অথচ দুলাভাই ডাকছে। আজ ওই লোকটার এ বাড়িতে নাস্তা করার কথা। নাস্তার পর দুজন মিলে কিছু কেনাকাটা করবে।
যেমন ওর জন্য পায়জামা পাঞ্জাবি এবং স্যুটের কাপড় কেনা হবে, আসমানি কিনবে তার বিয়ের শাড়ি। আজকাল নাকি নতুন নিয়ম হয়েছে, এইসব কেনাকাটাগুলি হবু স্বামী স্ত্রী একত্রে করে। এই কেনাকাটা করতে করতে সামান্য পরিচয় হয়, দুপুরে দুজন একত্রে বসে খায়। দেশটা কি সুন্দর করেই না বদলাচ্ছে, দুজনে মিলে প্রথম কিছু কেনা। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। আসমানির মামি বললেন, তোর মুখ দিয়ে তো কোনো কথা বের হয় না, কম দামি শাড়ি গছিয়ে দিতে চাইলে রাজি হবি না, ব্লাউজ পিস দর্জির কাছে দিয়ে আসবি, স্যান্ডেলের মাপ দিবি, তুই আগে জিজ্ঞেস করে নিবি তোমার বাজেট কত। আসমানির মামা বললেন, ওর বাজেট কি আর লাখ টাকা হবে নাকি, খামোখায় এসব জিজ্ঞেস করে লাভ নেই। মামি বললেন, খালি হাতে তো আর বিয়ে করছে না, এইসব মিনমিনে ধরনের ছেলেরা বিয়ের টাকা ইউনিভার্সিটি লাইফ থেকে জমানো শুরু করে। বাইরে থেকে মনে হয় ফকির। আসমানির মামা ওদের দুজনের জন্য একটা গাড়ি জোগাড় করে দিয়েছেন, পুরনো একটা ভোক্সওয়াগন। সারাদিন থাকবে, ড্রাইভারকে বলা আছে। গাড়িটার একটাই সমস্যা, মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যায়। আসমানিকে অনেক রকম উপদেশও দেওয়া হলো, যেমন ছেলে হয়তো বলবে, আমাকে ক্যাশ টাকা দিয়ে দাও, আমি কিনে নেব। তুই রাজি হবি না, যা কিনবি দরদাম করে কিনবি, তোর কাছে কত টাকা আছে শুরুতেই জানতে চাইবে, বলবি না কিন্তু। আজ জহিরকে দেখে আসমানির বুকটা ধক করে উঠল। বেচারার মুখটা এত শুকনো কেন, কি হয়েছে? আসমানি আজ তৃতীয়বারের মতো তাকে